যা ভোটের আগে তৃণমূলের চারদিক থেকে সর্বনাশ। এই মুহূর্তে চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কি চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, বিধানসভা ভোটের আগে রাজ্যের সংশোধনাগারগুলিকে স্পর্শকাতর অঞ্চল বা সেন্সিটিভ জোন হিসেবে ধরে নজরদারির নির্দেশ দিল নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশনের নির্দেশ, জেলের প্রতিটি অংশে সারপ্রাইজ চেকিং বা হঠাৎ তল্লাশি করতে হবে। ওয়ার্ড ব্যারাকে তল্লাশি চালাতে হবে। জেলের ভেতর থেকে বন্দীদের একাংশ মোবাইলে ভোট নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করছে কমিশন। তাই নির্দেশ দেওয়া হয়েছে নিয়মিত এবং ঘন ঘন চেকিং করতে হবে, যাতে বাইরে যোগাযোগ আটকানো যায়। এছাড়াও জেলে যাতে কোনো বন্দির কাছে মোবাইল না থাকে সেই নির্দেশও পালন করতে হবে। নজর রাখতে হবে ভোটে প্রভাব ফেলতে কোনো পরিকল্পনা হচ্ছে কিনা বা কোনো মিটিং হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। সেই সঙ্গে কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনো বন্দীকে প্যারোলে মুক্তি বা অস্থায়ী ছুটি দেওয়া যাবে না। কোনো কারণে দিতে হলেও জেলা নির্বাচনী আধিকারিকের লিখিত অনুমতি লাগবে। সব জেলে থাকা জামারগুলির 100%কে কাজ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। প্রতিদিন সেগুলি পরীক্ষা করতে হবে। লক্ষ্য রাখতে হবে জেলের ভিতরে কোনো মোবাইল নেটওয়ার্ক যাতে না থাকে। নিয়মিত তল্লাশি করে মোবাইল ফোন, সিম কার্ড, চার্জার, নগদ টাকা, মদ, মাদক এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করতে হবে। বিশেষ করে ভোটের 48 ঘন্টা আগে এবং ভোটের দিন তল্লাশি আরও কড়া করতে হবে। ওই সব নির্দেশ পালন হয়েছে কিনা সপ্তাহে 2 বার সেই বিষয়ে কমিশনের রিপোর্ট পাঠাতে হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে রিপোর্টে উল্লেখ করতে হবে কতগুলি সারপ্রাইজ চেকিং হয়েছে, কতগুলি জামার পরীক্ষা হয়েছে, কি জিনিস বাজেয়াপ্ত হয়েছে এবং কি পদক্ষেপ করা হয়েছে। কমিশন জানিয়েছে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটের ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যেই সংশোধনাগুলিকে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বা এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে বুথের ভেতরে এবং বাইরে নজরদারি চালাবে কমিশন। আর এই কাজে তারা ব্যবহার করছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। বুথের ভেতর নির্ধারিত লোকজন ছাড়া অতিরিক্ত একজনও যদি প্রবেশ করে মাইক্রো অবজারভারদের জানান দেবে এআই। এমনকি কেউ যদি ইভিএম যন্ত্রের সামনে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় থাকেন তাহলেও জানান দেবে এআই। কমিশন সূত্রে জানা গিয়েছে বুথের ভেতরে একজন প্রিসাইডিং অফিসার, 3 জন পোলিং অফিসার এবং প্রার্থী পিছু একজন পোলিং এজেন্ট থাকবেন। বুথের ভেতরে একটা এবং বাইরে একটা করে ওয়েবকাম বসানো থাকবে। যেখানে একটাই হবে না, সেখানে বুথের বাইরে একাধিক ক্যামেরা থাকবে। সেই ক্যামেরায় তোলা ভিডিওই দেখা যাবে কন্ট্রোল রুমে। এআই কিভাবে কাজ করবে? কমিশন সূত্রে জানা গিয়েছে এআই মানুষের উপস্থিতি টের পেয়ে তাকে মার্ক করতে পারবে। অর্থাৎ মানুষের অস্তিত্ব টের পেয়ে তাকে কাল্পনিক আয়তক্ষেত্র দিয়ে ঘিরে পর্দায় জানান দেবে। কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? ধরা যাক বুথের ভেতরে 10 জন লোকের থাকার কথা, কিন্তু দেখা গেল 11 জন রয়েছে। এআই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানাবে ওই বুথে 11 জন লোক রয়েছে। ওই বুথের ছবি যে পর্দায় দেখা যাচ্ছিল তা লাল হয়ে যাবে। এবার পর্দায় ক্লিক করলে ওই নির্দিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের নম্বর ভেসে উঠবে। কন্ট্রোল রুম থেকে ফোন চলে যাবে প্রিসাইডিং অফিসারের কাছে। তার কাছে জানতে চাওয়া হবে কেন বুথে অতিরিক্ত কেউ প্রবেশ করেছেন। আরও একটি কাজ করবে এআই। কেউ হয়তো ইভিএমের সামনে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ধরা যাক প্রায় 2 মিনিট দাঁড়িয়ে রয়েছেন, তখনও কন্ট্রোল রুমে জানান দেবে এআই। ওই ব্যক্তিকে মার্ক করে রাখবে প্রযুক্তি। তারপর
কন্ট্রোল রুমে সিগন্যাল পাঠাবে, তখন সেই সেক্টর অফিসার প্রিসাইডিং অফিসারের নম্বর উঠে যাবে স্ক্রিনে, তার কাছে ফোন যাবে কন্ট্রোল রুম থেকে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত মঙ্গলবার জানিয়েছিলেন, সেন্ট্রাল কন্ট্রোল রুমে বসে একসঙ্গে 500টি বুথের ছবি দেখতে পারবেন মাইক্রো অবজারভারেরা। সেখানে 10টি টেলিফোন লাইন থাকবে, টোল ফ্রি নাম্বারে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। সেন্ট্রাল কন্ট্রোল রুমে 72টি স্ক্রিন থাকবে পর্যবেক্ষকদের জন্য। সেই সঙ্গে 18টি স্ক্রিনে দেখা যাবে এসএসটি অর্থাৎ স্ট্যাটিক সার্ভেলেন্স টিম এবং এফএসটি অর্থাৎ ফ্লাইং সার্ভেলেন্স টিমের গাড়িতে বসানো ক্যামেরায় তোলা ছবি। প্রায় 200 জনের মতো মাইক্রো অবজারভার থাকবেন সেন্ট্রাল কন্ট্রোল রুমে। ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম বিধানসভা কেন্দ্রগুলিতে সর্বক্ষণ থাকবেন। কমিশনের সংশ্লিষ্ট নজরদারি গাড়ির মাথায় সব দিক দেখার ক্যামেরা লাগানো থাকছে, যা নিয়ন্ত্রণ করা যাবে কমিশনের কন্ট্রোল রুম থেকেই। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সহ এমন গাড়িগুলিতে থাকবে জিপিএস প্রযুক্তি, ফলে বোঝা যাবে উপদ্রুত জায়গাগুলিতে আদৌ গাড়িগুলি ঘুরছে কিনা। এবার চলে আসি 2 নম্বর খবরে, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ খবর। ভোটের আগে আরও ধাক্কা খেল রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতার 2 প্রিয় মন্ত্রী। আপনারা সকলেই জানেন, নিয়োগ দুর্নীতির মামলায় মন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এছাড়াও মন্ত্রী সুজিত বসুর দপ্তর এবং বাড়িতে হয়েছিল ইডি অভিযান। তারপর এই 2 মন্ত্রীকে সোমবার এবং বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। গত শুক্রবারই নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছিল। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়েছেন সুজিত। সোমবার হাজিরা দেওয়ার কথা থাকলেও দমকল মন্ত্রী ইডির কাছে সময় চেয়েছিলেন। কবে হাজিরা দিতে পারবেন তাও জানিয়েছিলেন সুজিত। তার মধ্যে আবার তাকে তলব করল ইডি। ইডি সূত্রের খবর, 72 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে মন্ত্রী সুজিত বসুকে। যদি 72 ঘন্টার মধ্যে ইডি দপ্তরে এসে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ না করেন সুজিত, তাহলে তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে ইডি। চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেখার বিষয় এই যে এবার কি করবে মন্ত্রী সুজিত বাবু, কেননা 2 দিক থেকেই চাপে পড়ে গিয়েছেন তিনি। এখন তাকে হাজিরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এবার চলে আসি 3 নম্বর খবরে। ভোটের আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বড় ফাটল তৃণমূলের ঘরে। তৃণমূল ছাড়লেন একদল নেতা, শৈবাল লাহিড়ীর মতো নেতারা বিজেপিতে যোগদান করলেন। এছাড়াও এক ঝাঁক হেভিওয়েট নেতা যোগদান করেছেন। তাৎপর্যপূর্ণভাবে শুধু ক্যানিং নয়, পাশাপাশি গোসাবাতেও দল ছেড়েছেন অনেকে। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং 1 নম্বর ব্লকের বর্তমান তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি শৈবাল লাহিড়ীর হাত ধরে এই দিন পদ্ম শিবিরে সামিল হয়েছেন এলাকার একাধিক প্রভাবশালী নেতৃত্ব। এই যোগদানের ফলে ক্যানিং পশ্চিম এলাকায় তৃণমূলের সাংগঠনিক ভিত খানিকটা নড়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ তৃণমূলের অত্যন্ত দক্ষ একজন সংগঠক ছিলেন এই শৈবাল, ফলত তার নেতৃত্বে এই যোগদান নিতান্তই তাৎপর্যপূর্ণ। এবার চলে আসি কারা কারা যোগদান করেছেন। বিজন কৃষ্ণ মণ্ডল, বাসরা গ্রাম পঞ্চায়েতের বর্তমান অঞ্চল সভাপতি ও প্রাক্তন প্রধান। খাতিব সর্দার, ইটখোলা অঞ্চলের বর্তমান সভাপতি এবং প্রাক্তন প্রধান। আসমাত মোল্লা, গোপালপুর অঞ্চলের বর্তমান সভাপতি। অর্ণব রায়, দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের 4 বারের প্রাক্তন প্রধান। প্রতিমা সর্দার, হাটপুকুরিয়া জিপির দীর্ঘদিনের প্রাক্তন প্রধান, অর্থাৎ 2013 থেকে 2023 সাল পর্যন্ত তিনি ছিলেন। সুমিত ঘোষ, ক্যানিং 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি। এছাড়াও সিরাজউদ্দিন দেওয়ান, প্রাক্তন উপপ্রধান বাসরা গ্রামের। রফিক শেখ,
যুগ্ম আহ্বায়ক নিগারিঘাটার, নন্দকিশোর সর্দার প্রাক্তন প্রধান গোপালপুরের। এছাড়াও সঞ্জয় নস্কর, শম্ভু বৈদ্যের মতো নেতৃত্বরা এই দিন বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। বিজেপি নেতৃত্বের দাবি, ক্যানিং 1 নম্বর ব্লকের এই দলবদল নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে বাসরা, ইটখোলা, গোপালপুর, তালদি অঞ্চলে তৃণমূলের সংগঠন এক প্রকার নেতৃত্বহীন হয়ে পড়ল। সুতরাং বড় সড়ো যে ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার চলে আসি 4 নম্বর খবরে। ভোটের আগে সুপ্রিম কোর্টে আরও এক মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। 2014 সালের প্রাথমিক টেটের প্রশ্নপত্রে ভুল থাকার জের সব পরীক্ষার্থীকেই অতিরিক্ত 6 নম্বর দিতেই হবে। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। মাননীয় বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চ জানিয়ে দিল, হাইকোর্টের নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। ফলে বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার। তাই ওই বছরের প্রাথমিক টেটে বসা শিক্ষকতার চাকরি প্রার্থীদের অতিরিক্ত নম্বর দিয়ে আগামী 4 মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতেই হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যদিও এতে যারা ওই বছরের টেট দিয়ে চাকরি পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু যাদের শিক্ষকতার বয়স পেরিয়ে গিয়েছে 12 বছর পর তারা এই অতিরিক্ত নম্বর পেয়ে কী করবেন সেটা স্পষ্ট নয় বলেই ওয়াকিবহল মহলের মত। এই দিনের শুনানিতে সবাইকে অতিরিক্ত 6 নম্বর দেওয়ার বিষয়টিতে আপত্তি করেন রাজ্যের আইনজীবী জয়দীপ গুপ্ত। তিনি বলেন, শুধুমাত্র যারা ওই 6টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিল তাদেরই অতিরিক্ত 6 নম্বর পাওয়া উচিত। যদিও মামলাকারীদের আইনজীবী PS পাটিওয়ালিয়া বলেন যে প্রশ্নের উত্তর ভুল বুঝলেও নেগেটিভ মার্কিংয়ের আশঙ্কায় অনেকেই উত্তর এড়িয়ে গিয়েছিল, কিন্তু পরে যখন পর্ষদ জানিয়েছে প্রশ্নের উত্তর ভুল ছিল, তখন কেন সব পরীক্ষার্থী তা পাবে না? টেট পাস মানে প্রাথমিকে চাকরি পেয়ে যাওয়া নয়, স্রেফ চাকরির ইন্টারভিউতে বসার একটি যোগ্যতা মাত্র। ফলে রাজ্য সরকার কেন আপত্তি করছে সেটাই তো বোঝা যাচ্ছে না। বিচারপতি নরসিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, শিক্ষকরা দেশ গড়ার অন্যতম কারিগর, কিন্তু ইদানিং তাদের বিষয়ে ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। তাই শিক্ষকতার চাকরিতে আগ্রহীদের সুযোগ করে দিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার মধ্যে কোনো ভুল নেই। আমরা রাজ্যের আবেদন পত্রপাঠ খারিজ করছি। এই প্রসঙ্গে সন্ধ্যায় পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, আমাদের নম্বর দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল না, বেশ কিছু প্রার্থীকে আদালতের নির্দেশে তা দেওয়াও হয়েছিল, কিন্তু কেন ওএমআর সিটের ডিজিটাল কপির ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যায় 2017 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের একাংশ। আদালতের নির্দেশে সবাইকেই নম্বর দেওয়া হবে, যাদের বয়স রয়েছে তারা পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ডাক পাবেন। যাই হোক, এই 4টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম। পুরো ভিডিওটি আশা করি আপনারা দেখেছেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।